একটা দ্বীপপুঞ্জ, সব মিলিয়ে যার আয়তন মাত্র ৩২ বর্গ কিলোমিটার। ১২টা প্রবাল দ্বীপ, ৩টে রিফ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ মিলিয়ে সর্বসাকুল্যে ৩৯টি দ্বীপ নিয়ে তৈরি এই দ্বীপপুঞ্জ। একটা দ্বীপপুঞ্জ যেখানে নীল আকাশ, পান্না সবুজ জল এক সীমানায় মেশে, যেখানে সব মানুষেরা সর্বদা হাস্যময়, যেখানে এসে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, এটা বর্ণে বর্ণে সত্যি। আমরা এখন পৌঁছে গেছি লাক্ষাদ্বীপ। সি বিচ দেখেই বুঝতে পারছো যে দারুণ একটা সুন্দর লাক্ষাদ্বীপ। আর এই লাক্ষাদ্বীপে আমরা কীভাবে এলাম আর কি কি অপশন আছে সেটা নিয়েই আমরা আজকে হাজির হয়ে গেছি। সবাই দেখতে থাকুন দেশে দেশান্তরের এই ব্লগ। ভারতবর্ষের এই ক্ষুদ্র কিন্তু সবচেয়ে সুন্দর কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছানো যায় দুভাবে, এক জলপথে আর এক আকাশপথে। জলপথে অর্থাৎ শিপের থ্রু দিয়ে যেতে চাইলে সমুদ্রম প্যাকেজ বুক করতে হবে, যেখানে 5 দিন বা 6 দিনের বিভিন্ন রকম প্যাকেজ অ্যাভেলেবেল। শিপেই থাকতে হয় এবং দিনের বেলায় আইল্যান্ডে ঘোরার ব্যবস্থা থাকে এই সমুদ্রম প্যাকেজের থ্রু দিয়ে। এই সমুদ্রম প্যাকেজের থ্রু দিয়ে যে আইল্যান্ডগুলো ঘোরা যায় তা হলো সাধারণত কাভারাত্তি, মিনিকয়, কাদমাত, কালপেনি। আমরা বেছেছিলাম সেকেন্ড অপশন অর্থাৎ ফ্লাইটের মাধ্যমে, কারণ সমুদ্রম প্যাকেজের থ্রু দিয়ে জাহাজের মধ্যেই থাকার ব্যবস্থা থাকলেও সেক্ষেত্রে একটা সি সিকনেসের সম্ভাবনা থেকেই যায়, আর সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমাদের ফ্লাইটে যাওয়া। লাক্ষাদ্বীপের একমাত্র এয়ারপোর্ট আগাথি। কোচি থেকে দিনে একটা এয়ারলাইন্স এয়ারের ফ্লাইট সার্ভিস চালু থাকে যাতায়াত করার জন্য। আর আগাতি আইল্যান্ড থেকে যে আইল্যান্ডগুলো শিপ অথবা ইন্টার আইল্যান্ড ফেরির থ্রু দিয়ে যাতায়াত করা সম্ভব সেগুলো হলো বাঙ্গারাম আর কাভারাত্তি। আর সেই মতোই আমরা আমাদের ট্যুর প্যাকেজটা সাজিয়েছিলাম মোট 5 দিনের, যেমন 2 দিন আগাতি, 2 দিন কাভারাত্তি আর 1 দিন বাঙ্গারামে স্টে করার মতো। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটনা ঘটলো জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম 1 অক্টোবর 2023। কলকাতা থেকে আমাদের প্রথম ফ্লাইট ছিল কলকাতা টু কোচি ভায়া ব্যাঙ্গালোর। রাত 9টা নাগাদ নামলাম কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং পরদিন আমাদের ফ্লাইট ছিল কোচি টু আগাতি সকাল 8:30 নাগাদ। তাই এয়ারপোর্ট আশেপাশেই পিক আপ ড্রপ ফেসিলিটি আছে এরকম কোনো হোটেল চুজ করাটাই ভালো। আমরা ছিলাম ড্রিম প্যারাডাইস এয়ারপোর্ট রেসিডেন্সিতে। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নেক্সট ডে খুব সকাল সকাল কোচি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। অপেক্ষাকৃত কম সিট ক্যাপাসিটির অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট কোচি থেকে আগাতি পৌঁছতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা মতো। আর এদিকে তো আকাশের অবস্থা মেঘলা, মনটাও একটু খারাপ। দেখা যাক পরে কি হয়। ও হ্যাঁ, এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি আপনাদের উদ্দেশ্যে। আপনারা যদি আগে থেকে অনলাইনে ওয়েব চেক ইন করেন তাহলে অবশ্যই রাইট সাইড সিলেক্ট করবেন, এদিকে ল্যান্ডিংয়ের সময় ভিউটা খুব সুন্দর হয়। যাক, মেঘের আচ্ছাদন সরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আগাথি এয়ারপোর্ট। ওখানে নেমে সর্বপ্রথম এন্ট্রি পারমিট দেখিয়ে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হলে তবেই এয়ারপোর্টের বাইরে বেরোতে পারবেন। সমস্ত ফর্ম্যালিটিস কমপ্লিট করে ফাইনালি যখন বেরোলাম, সে এক অপূর্ব দৃশ্য। টারকয়েজ গ্রিন কালারের জলরাশি যেন সত্যিই সামনে ডাকছে। আর এদিকে বাইরে সারি সারি দিয়ে সমস্ত ট্যুর অপারেটরের রিপ্রেজেন্টেটিভরা অপেক্ষা করছেন তাদের গেস্টদের জন্য। এখানে পৌঁছানোর আগে জাভেদজি আমাদের জানিয়েছিলেন যে ওয়েদার খারাপের কারণে গভর্নমেন্ট ভেসেল সার্ভিস এখনও চলছে না।
বাট এখানে নামার পর আমরা ফাইনালি জানতে পারলাম যে সত্যিই কাভারাত্তি যাওয়ার জন্য যে গভর্নমেন্ট ভেসেল সার্ভিস চালু আছে তা কিন্তু এখন বন্ধ। তাই কাভারাত্তি যাওয়া এক প্রকার বন্ধ হয়ে গেল আমাদের। কাভারাত্তি যাওয়ার আরেকটা অন্য অপশন হলো হেলিকপ্টার, যদিও সেটা শুধুমাত্র এমার্জেন্সি পারপাস হিসেবেই ব্যবহৃত হয়। পৌঁছে গেলাম হোয়াইট পার্ল রিসর্টে, একেবারে সি ভিউ রিসর্ট। ট্যুর অপারেটরের তরফ থেকে জানানো হলো যে আগামী 4 দিন আমরা আগাতিতে থাকছি। অগত্যা কোনো উপায় নেই, তাই মনে মনে ঠিক করলাম আগামী 4 দিন আমরা আগাতির সমস্ত জায়গায় ঘুরে বেড়াবো আর ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করব। যদিও তাতে আমাদের কোনো দুঃখ নেই, কোনো নতুন জায়গায় গিয়ে তাদের বৈচিত্র্যময় জীবনযাপন, রাস্তাঘাট, অলিগলি, নতুন কিছু এক্সপ্লোর করতে আমাদের বেশ লাগে। আগাথি সর্বসাকুল্যে যার আয়তন সর্বমোট 3.23 বর্গ কিলোমিটার আর 7.6 কিলোমিটার লম্বা। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দ্বীপটির মধ্যে কালচারাল হেরিটেজ, মানুষের আনন্দময় জীবনযাপন, তাদের ঐতিহাসিক প্রাচুর্য সব কিছুর একটা সুন্দর মেলবন্ধন এখানে পাবেন। আপনারা যদি 1 দিন বা 2 দিনের জন্য আগাথি ঘুরতে এসে থাকেন, সেক্ষেত্রে সাইট সিইংয়ের জন্য যে কোনো বড় গাড়ি আপনারা করতেই পারেন। আর যদি আপনাদের কাছে আমাদের মতো হাতে অনেক সময় থাকে, তাহলে বাইক বা স্কুটিতে ঘুরে বেড়ানোই শ্রেয়। যেহেতু আমাদের ফ্লাইট রিশিডিউল করে একটু আগে পৌঁছেছিল আর আমাদের রিসর্টে ব্রেকফাস্ট অপশন সেই দিনের জন্য না থাকার জন্য আমরা আশেপাশে একটি রেস্টুরেন্ট খুঁজতে বেরিয়ে পড়লাম এবং সামনেই পেয়ে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্ট। এখানেও কেরালার সাউথ ইন্ডিয়ান টাইপের কালচার থাকার জন্য এই ইডলি, ধোসা এই ধরনের খাবার দাবারই অ্যাভেলেবেল আছে, তাই খেয়ে নিলাম। এখানে এসে সবার প্রথম যে ফর্মালিটিটা করতে হবে সেটা হলো এন্ট্রি পারমিটটা নিয়ে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে এন্ট্রি করাতে হবে। আবার একইভাবে ফেরার দিন রেজিস্টারে এক্সিট এন্ট্রিটা করাতে হবে। একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে আমরা আমাদের রেন্ট করা বাইক নিয়ে সর্বপ্রথম চলে গেলাম ওয়েস্টার্ন জেটিতে। ইন্টার আইল্যান্ড ট্রান্সফার, লোকাল মাছ ধরার বোট এই জেটি দিয়েই যাতায়াত করে। এই জেটিতে বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখা যায়। আমরা প্রথম দিন যখন গিয়েছিলাম একেবারে জনশূন্য, ছোট ছোট ছেলেরা খেলা করছে। আবার কর্ডেলিয়া ক্রুজের ট্রাভেলাররা যখন এসে পৌঁছয় তখনই আবার এই জেটিটা হয়ে ওঠে লোকজনে ভরা, চারিদিক গমগম করে। প্রথম দিন যখন আমরা ওয়েস্টার্ন জেটিতে এসে পৌঁছলাম, বিকেলের পড়ন্ত সূর্যের আলো নীল জলের উপর পড়ে গোধূলি বেলার প্রথম দিনটাকে বিদায় জানাচ্ছিল। তাই সময় নষ্ট না করে বিচ বরাবর এগিয়ে গেলাম উত্তরের দিকে। এখানকার মানুষদের প্রধান জীবিকাই হলো মাছ ধরা, তাই বর্ষা শেষে জেলেরা নতুনভাবে বোটগুলোকে সাজিয়ে তুলছেন মাছ ধরতে যাওয়ার জন্য। দেখতে দেখতে পৌঁছে গেলাম উত্তরের শেষ প্রান্তে, যেখানে লাইট হাউসটা অবস্থিত। যদিও তা সাধারণের জন্য খোলা নয়, তাই তার পাশ দিয়ে উত্তরের শেষ প্রান্তে বিচে পৌঁছে গেলাম। এখানে জলের স্রোত একটু বেশি, রং কিছুটা ফিকে, স্বচ্ছ জলের নিচে প্রবালমালা দেখা যায়। তারপর গোধূলি আলোর রং গায়ে মেখে আবার ওয়েস্টার্ন জেটিতে ফিরে এলাম। স্বল্প মেঘে ঢাকা হলেও এক সুন্দর সূর্যাস্তের সাক্ষী হলাম।